মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে বলছেন ইমরান খান। টিউলিপকে ফেরাতে যে সিদ্ধান্ত নিল দুদক। জানাবো ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগ নিয়ে কতটুকু বলা যাবে, এবং সর্বশেষ জানাবো চাঞ্চল্যকর আনার হত্যার 1 বছর, রহস্যই থেকে গেল সবকিছু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে বলেছেন ইমরান খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চালাতে পারেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে মোদি পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন বলেও উল্লেখ করেন তিনি। নয়াদিল্লি ইসলামাবাদ সাম্প্রতিক সামরিক সংঘাতের পর মঙ্গলবার ও আজ বুধবার এই সংশ্লিষ্ট ধারাবাহিক 2টি বিবৃতি দিয়েছেন ইমরান খান। এতে উল্লেখ করা হয়, অবৈধভাবে বন্দী ইমরান খান আদিয়ালা কারাগারে তার পরিবারের সাথে কথোপকথন, ভারতের পাকিস্তানে হামলা এবং পাকিস্তানি জাতির স্থিতিস্থাপক প্রতিক্রিয়ার প্রসঙ্গে এই বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ইমরান বলেন, নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন। এই সংঘাতের সময় পাকিস্তানিদের নির্ভীক মনোভাব তার ক্রোধকে আরও উস্কে দিয়েছে। তিনি সম্ভবত ক্ষুব্ধ এবং ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে যেমনটি তিনি সাজিয়েছিলেন তেমনটি আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারেন। আমাদের সতর্ক এবং পূর্ণ প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমি 2019 সালেও এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলাম। মোদি পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টাও করবেন। যে কোনো নতুন হামলার ক্ষেত্রে জাতিকে ঐক্যবদ্ধ এবং প্রস্তুত থাকতে হবে। ইমরান বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরেকবার প্রমাণ করেছে যে পাকিস্তানিরা একটি সাহসী, গর্বিত এবং সম্মানিত জাতি। আমি সবসময় বলে এসেছি, মুল্ক ভি মেরা, ফৌজ ভি মেরা। যেমনটি আমাদের সৈন্যরা আকাশ ও স্থল উভয় ফ্রন্টে মোদিকে পরাজিত করেছে, তেমনি পাকিস্তানের মানুষ, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মোদি এবং আরএসএস এর বর্ণনাকে বিশ্বব্যাপী প্রকাশ করে ভেঙে দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের শিশু, নারী, বৃদ্ধ এবং বেসামরিক অবকাঠামোর মতো নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মোদি কাপুরুষতা প্রদর্শন করেছে। আমাদের বাহিনী শক্তি এবং নির্ভুলতার সাথে জবাব দিয়েছে। আমরা এই কাপুরুষোচিত হামলায় শহীদ হওয়া বেসামরিক এবং সামরিক কর্মীদের পরিবারের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমি পাকিস্তান বিমান বাহিনী এবং আমাদের সকল সামরিক কর্মীদের তাদের পেশাদারিত্ব এবং অসাধারণ কর্মক্ষমতার জন্য শ্রদ্ধা জানাই। মোদির মতো যিনি বেসামরিক নাগরিক এবং জনসাধারণের অবকাঠামোকে লক্ষ্য করেন, আমাদের বাহিনী কেবলমাত্র হামলায় সরাসরি জড়িত বিমান এবং স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত করেছে। যুদ্ধকালীন সময়ে দ্রুত প্রতিক্রিয়া একান্ত অপরিহার্য উল্লেখ করে ইমরান বলেন, যুদ্ধে অস্ত্রের পাশাপাশি স্নায়ুর সাথেও লড়াই হয়। হয়তো 60% এটি মানসিক শক্তির ওপর নির্ভর করে। তাই এমন নেতৃত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা জনগণের আস্থা অর্জন করে এবং আগ্রাসনের মুখে সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে। যুদ্ধের অবস্থায় সামরিক বাহিনীর জনগণের সমর্থনের প্রয়োজন আগের চেয়ে বেশি। জাতির মনোবল সশস্ত্র বাহিনীর শক্তি হয়ে ওঠে। এই কারণে আমি বারবার জোর দিয়ে বলেছি যে আমাদের জনগণকে বিচ্ছিন্ন করা উচিত নয় এবং আমাদের বিচার ব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চার করতে হবে। টিউলিপকে ফেরাতে যে সিদ্ধান্ত নিল দুদক। ব্রিটিশ সংসদ সদস্য, বাংলাদেশ দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিউলিপকে এদিন সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক, তবে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বলেন, টিউলিপ সিদ্দিক হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও নিয়ম অনুযায়ী সবাই পেয়ে থাকেন। কেউ উপস্থিত না হলে আন্তর্জাতিকভাবে যেটি প্রযোজ্য সেটি অনুসরণ করা হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই কিংবা তিনি যদি বিদেশি নাগরিক হন অথবা পলাতক থাকেন, তাহলে অবশ্যই তাকে অবসকন্ডিং হিসেবে বিবেচনা করব। দেশে ফেরানোর বিষয়ে চেয়ারম্যান বলেন, সেক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হবে। এরপর পদ্ধতিগতভাবে তাকে দেশে ফেরানোর চেষ্টা চালানো হবে। ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগ নিয়ে কতটুকু বলা যাবে।
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের কোন সংবাদ গণমাধ্যম প্রকাশ করতে পারবে? এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে লেখা যাবে কিনা আওয়ামী লীগের বিষয়। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নামে থাকা সোশ্যাল মিডিয়ায় থাকা প্ল্যাটফর্মগুলো বন্ধের উদ্যোগ নিয়েছে। সোমবার প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণহত্যায় অভিযুক্ত দলটির নেতাকর্মীদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দেশের ভেতরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই ঘোষণার পর মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সরকার নিজেই সেটি ক্ষুণ্ণ করতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন বিবিসি বাংলাকে বলেন, এক্ষেত্রে একজন ব্যক্তি ওই নিষিদ্ধ সত্তার সদস্য বা অংশ না হয়েও যদি তাদের নিয়ে কোনো বক্তব্য দেন এবং যদি ধরে নেওয়া হয় বক্তব্যটা পক্ষে বা সমর্থনে গেছে, সেটা তখন এই আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। উদ্বেগটা সেখানেই, কারণ ঠিক কোন বক্তব্য বা কর্মকাণ্ডে আইনের লঙ্ঘন হচ্ছে সেটা কে ঠিক করবে, সেটার মাপকাঠি বা কী হবে, প্রশ্ন রাখেন সারা হোসেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বিবিসি বাংলাকে বলেছেন, সংবাদ বা মতামত প্রকাশে কোনো বাধা নেই, তবে নিষিদ্ধ সত্তা তথা আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কিছু প্রকাশ করা যাবে না। আইনজীবীরা বলছেন, যে আইনের ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটির পরিধি বিস্তৃত এবং কিছু বিষয় স্পষ্টভাবে ব্যাখ্যা করা নেই, ফলে আইনটির অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। চাঞ্চল্যকর আনার হত্যার 1 বছর, রহস্যই থেকে গেল সবকিছু। ভারতের কলকাতায় ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের 1 বছর কেটে গেল, তবে এখনও তার মরদেহের খণ্ডাংশের সন্ধান মেলেনি। কেন, কিভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটালো, কাটেনি এই রহস্য। গত বছরের 12ই মে কলকাতায় গিয়েছিলেন সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার। সেখানে তিনি বরাহনগর এলাকায় এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন। তবে 13ই মে সেই বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর রহস্যজনকভাবে নিখোঁজ হন 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এরপর 22শে মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ জানায়, কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ বলছে, খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। পরে সেগুলো সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। ঘটনার পর গত বছরের 22শে মে ঢাকার শেরেবাংলা নগর থানায় খুনের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন সাবেক এমপি ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 7 জন বাংলাদেশে এবং 2 জন ভারত ও নেপালে আটক রয়েছেন। হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু গ্রেফতার হয়ে কারাগারে আছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।